আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ফেসবুক পেজ লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পরে আপনাদের সামনে লাইভে আসলাম। যারা ভিডিওটি ওপেন করেছেন কাইন্ডলিভাবে 5-10 মিনিট কথা হবে, আশা করি আপনার সঙ্গেই থাকবেন। ক্যাপশন যেটা আমরা দিয়েছি যে ধানমন্ডি 32 যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ধানমন্ডি 32কে যে ছাত্র জনতা ঘুরিয়ে দিয়েছে, ভেঙে তছনছ করে দিয়েছে, এটি নিয়ে কিন্তু আমাদের যিনি আইন উপদেষ্টা রয়েছেন হাসিব নজরুল স্যার, তার কিন্তু বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু তিনি মুখে কিছু বলতে পারতেছেন না। তার শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, চেয়ার আছে, গদি আছে, সবই আছে, কিন্তু বুক ফেটে তিনি কিছু বলতে পারতেছেন না। তার কিছু প্রমাণ আমাদের কাছে আছে, অবশ্যই প্রমাণ দেখাবো। প্রমাণ ছাড়া তো কোনো কথা বলা যাবে না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, এটা তো হাসিব নজরুল স্যার অনেক খুশি হবে, কারণ সে তো জুলাই আগস্টের বিপ্লবের একজন সৈনিক, তিনি একজন আইন উপদেষ্টা, তিনি তো শেখ হাসিনা বিরোধী, তিনি তো বঙ্গবন্ধু বিরোধী, অতএব তিনি তো খুশি হওয়ার কথা। না বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন, তার ফেসবুক পোস্টটা একটু ভালো করে আপনারা দেখে নেবেন। যখন 5 আগস্টের পরে শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে উৎখাত হওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে, ছাত্র জনতা যে এই আপনার বাড়িতে কিন্তু হানা দিয়েছিল এবং এই বাড়ির যে জিনিসপত্র ছিল সব কিন্তু গুড়িয়ে দিয়েছিল। তো এরপরে আমরা দেখেছিলাম হাসিব নজরুল স্যার তার ফেসবুক ওয়ালে তিনি অনেক করুণ ভাষায় কান্নাকাটি করে তিনি পোস্ট করেছিলেন যে বঙ্গবন্ধুর বাড়ি এ ধরনের কাজ করা ঠিক হয় নাই, তার সঙ্গে এই ধরনের কাজ করা ঠিক হয় না, এ ধরনের অনেক অনেক কথাবার্তা আছে। হাসিব নজরুল বিগত 15 বছর ধরে ফ্যাসিবাদের দোসর, যিনি মূল ফ্যাসিবাদ এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কিন্তু অনেক দালালি করেছেন, তার জন্য অনেক মায়াকান্না করেছেন। তার অসংখ্য এই ধরনের পোস্ট বঙ্গবন্ধুকে নিয়ে আপনারা দেখতে পাবেন। তো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হচ্ছে, তিনি তিনি এই সরকারে থাকার পরেও এই যে ছাত্র জনতা এই যে একটা বিপ্লব সংগঠিত করলো, এই যে ধানমন্ডি 32 এটা ভেঙে ঘুরিয়ে দিল, আপনার কাছে কি মনে হচ্ছে হাসিব নজরুল কি বসে বসে আনন্দ উপভোগ করতেছেন? টিভিতে যখন দেখেন তিনি কি অনেক আনন্দ পাচ্ছেন? না, তিনি আনন্দ পাচ্ছেন না। তার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এখনও তিনি এই সরকারে ক্ষমতায় থাকার পরেও তিনি বঙ্গবন্ধুকে তার হৃদয়ে ধারণ করেন। তিনি মনে করেন যে তিনি একজন বড় আল্লাহর ওলি এবং তিনি একজন দেশের কি বলবো অনেক বড় কিছু, যেটা এই 15 বছর ধরে আওয়ামী লীগ আমাদেরকে মানে খাওয়ানোর চেষ্টা করিয়েছে, গেলানোর চেষ্টা করেছে, কিন্তু ছাত্র জনতা সেটা গেলে নাই। ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে 5 আগস্টের পরে যে বাংলাদেশের মাটিতে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষ কতটা ঘৃণা করে এবং তার প্রতি কতটা মানুষের আক্রোশ, রাগ, ক্ষোভ রয়েছে, যেটা এই 15 বছর ধরে মানুষ মানে দেখাইতে পারে নাই, সেটা কিন্তু 5 আগস্টের পরে দেখিয়েছে। সারা বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ এদেশের জনগণকে বঙ্গবন্ধু নামে যে আপনার মানে কি বলবো, যেটা গুলিয়ে খাওয়ানোর একটা পরিকল্পনা করেছিল, বিশেষ করে ছাত্র সমাজের বিভিন্ন বইতে, পুস্তকে, বিদ্যা শিক্ষাঙ্গনে এই বঙ্গবন্ধুকে এমনভাবে উত্থাপন করেছে যে বঙ্গবন্ধু হচ্ছে আওয়ামী লীগের একজন নবী, একজন আদর্শ নবীর মতন তাকে আপনারা উপস্থাপন করা হয়েছে। এবং আপনারা দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেখানে বঙ্গবন্ধু ছবি রেখে ফুলের মালা দিয়ে অনেকেই পূজা করতেছে, তাকে সম্মান জানাচ্ছে, এরকমের পর্যায়ে তারা নিয়ে গেছিল, পূজা শুরু করেছিল। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখবেন, যাদের আমার কথাগুলো ভালো লাগবে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো এখনও আসিফ নজরুলের মনের মধ্যে কিন্তু অনেক কান্না, কিন্তু তিনি চেপে রেখে আছেন, কারণ তার যে 15 বছরের বক্তব্য যদি আমরা শুনি বঙ্গবন্ধু সম্পর্কে, সেটা যদি আপনারা ভালো করে দেখেন, পোস্ট দেখেন, তার বক্তব্য শোনেন, তাহলে বঙ্গবন্ধুর প্রতি তার প্রেম, ভালোবাসা, প্রীতি, মায়া, মহব্বত সবই আছে, এখনও কিন্তু যায় নাই। সেটা এখন সে প্রকাশ করতে পারতেছে না। সে ভালো করে জানে যে ছাত্র জনতা এই যে এইভাবে যেভাবে 32 নম্বর বাড়িটি ভেঙে চড়ে ঘুরিয়ে দিল, থামানো গেল না সেনাবাহিনী দিয়ে। এখন যদি আমরা এই ছাত্র জনতার বিরুদ্ধে এখন যদি বঙ্গবন্ধুর এই বাড়ি সম্পর্কে, ধানমন্ত্রীর এই বাড়ি সম্পর্কে মায়া কান্না করি আমি এবং ছাত্র জনতার বিরুদ্ধে চলে যাই, তাহলে ছাত্র জনতা কালকে আমাকে গদি থেকে নামাই দেবে, উপদেষ্টা মণ্ডলীতে আমার আর রাখবে না। এটা কিন্তু হাসিব নজরুল বুঝতে পারছে। এটা বুঝতে পারেই সে কিন্তু ঘরের মধ্যে লুকিয়ে একেবারে চাপা কান্না, বুক ফেটে তার কান্না বেরোচ্ছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আপনারা রিসেন্টলি দেখেছেন তার যিনি শাশুড়ি আছে, সৎ শাশুড়ি হুমায়ুন আহমেদের, যিনি আমরা স্ত্রী শাওন, সেই শাওন
সে এখনও ফ্যাসিবাদের দোসরদের দালালি করে যাচ্ছে। সে ফেসবুক পোস্টে যারা এই যে আপনার এই যে ছাত্র জনতা, উত্তেজিত ছাত্র জনতা, যারা ধানমন্ডির এই 32 বাড়ি ভেঙেছে অথবা তারা ওইখানে গিয়েছিল, তাদের বিরুদ্ধে সে পোস্ট করেছে। সে বলেছে আইন শৃঙ্খলা বাহিনী কী করতেছে, তাদেরকে কেন গ্রেপ্তার করে না, এটা একটা সন্ত্রাসী কার্যকলাপ। বিভিন্নভাবে ফ্যাসিবাদের পক্ষে কিন্তু সে দালালি করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। এই কারণে কিন্তু রিসেন্টলি তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে যে রাষ্ট্র ষড়যন্ত্রে সে লিপ্ত। আমরা ডিবিকে বলতে চাই, তাকে রিমান্ড দেন, তদন্ত করুন, তদন্ত এবং তার ফেসবুক এবং তার বিভিন্ন যে মাধ্যমগুলো আছে যোগাযোগের, সেগুলো ঘাটাঘাটি করে দেখেন। শেখ হাসিনার সাথে তার যোগাযোগ আপনি দেখতে পাবেন, এবং শেখ হাসিনার কাছ থেকে পরিকল্পনা নিয়েই সেই কাজগুলো করতেছে। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, আরও মূল্যবান কিছু কথা বলবো। আর আপনারা জানেন যে আমার এই পেজের রিস্ক কিন্তু একেবারেই ডাউন। এই ভিডিওগুলো যাচ্ছে না। আমার এত বড় একটা পেজ, প্রায় 94+ কে ফলোয়ার, 94,000 ফলোয়ার, কিন্তু এই ফ্যাসিবাদের দোষরা এবং বিভিন্ন সাইবার ইসের মাধ্যমে কিন্তু আমার পেজগুলো রিস্ক কমিয়ে দেওয়া হচ্ছে। আপনারা একটু কাইন্ডলিভাবে ভিডিওগুলো শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে যাবে, এবং ভালো ভালো কিছু কমেন্ট করবেন, রিয়াকশনগুলো ভালো দেবেন, ঠিক আছে, যাতে পেজগুলো একটু রিচ হয়, মানুষের কাছে পৌঁছে যায় আমার কথাগুলো, ঠিক আছে। তো বন্ধুরা, এছাড়াও আরও অনেকেই কিন্তু ফ্যাসিবাদের পক্ষে কথা বলার চেষ্টা করতেছে, এবং আপনারা দেখেছেন বিগত 6 মাসে অনেকে কিন্তু ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আমরা নাম বললাম না, সেটা ভালো করে দেশের জনগণ জানে। ইতিমধ্যে ছাত্র জনতা বুঝে গিয়েছে যে বাংলাদেশে ফ্যাসিবাদের রূপ ধারণ করতে চাচ্ছে কারা। এক ফ্যাসিবাদকে তারা উৎখাত করেছে, কিন্তু আর একটা ফ্যাসিবাদের সামনে তারা পড়েছে। এখন তারাও ফ্যাসিবাদী হয়ে ওঠার চেষ্টা করতেছে, এবং ছাত্র জনতাকে বিভিন্ন রকম ব্লেম দিচ্ছে, ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলতেছে, বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে কথা বলতেছে। এই জুলাই যে আগস্টের যে বিপ্লব সংগঠিত হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, তাদের বিরুদ্ধে পর্যন্ত কথা বলতেছে। এরা কারা, তাদেরকে কিন্তু ইতিমধ্যে জনগণ চিহ্নিত করে ফেলেছে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণ এর উপযুক্ত জবাব দেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো এখন এই যে ধানমন্ডির 32 বাড়ি হঠাৎ করে কেন গুড়িয়ে দেওয়া হলো, কেন গুড়িয়ে দিল? এটা কি পরিকল্পিতভাবে? এটা কি সাংবাদিক ইলিয়াস হোসেন পিনাকির আহ্বানে করা হয়েছে? অনেকের কিন্তু প্রশ্ন এটা। আমি এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার স্পষ্ট করতে চাই, শোনেন। দেখেন, এর জন্য সম্পূর্ণ দায়ী, এই ধানমন্ডি 32 ভাঙার জন্য যদি কাউকে করতে চান, আপনি পিনাকেও করতে পারবেন না, ইলিয়াসকেও করতে পারবেন না। এর জন্য সম্পূর্ণ দায় দেব আমি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হান্নান মাসুদ, আব্দুল কাদের, আরও কিছু নেতাকর্মী আছে, আর সরকার যদি এই 6 মাসে যদি সঠিকভাবে এই ক্ষমতায় আসার পরে তারা যদি ক্ষমতার পাওয়ারকে সঠিকভাবে কাজে লাগাইতে পারতো, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনীর মধ্যে যেসব আওয়ামী লীগের চিহ্নিত দোষর যারা আছে, যারা এই জুলাই আগস্টে ছাত্রদের উপরে গুলি চালিয়েছে, ফুটেজ দেখে দেখে তাদেরকে যদি গ্রেপ্তার করতে, আইনের আওতায় আনতো, তাদেরকে যদি শাস্তি প্রদান করতো। এছাড়া সারা বাংলাদেশে এত 15 বছর ধরে আওয়ামী লীগের, ছাত্রলীগের দোষরা যেখানে ক্রাইম করেছে, যত মানুষ হত্যা করেছে, গুম খুন, বিভিন্ন অপকর্মের সঙ্গে যারা জড়িত, তাদেরকে যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনতো, তাহলে কিন্তু আজকে এই ধানমন্ডি 32 নম্বর বাড়ি কিন্তু ভাঙতে হতো না, ছাত্র জনতার কিন্তু ভাঙতে হতো না। এই ধরনের পরিকল্পনা ছিল না। যদি পরিকল্পনা থাকতো তাহলে কিন্তু সেই 5 আগস্টের পরেই কিন্তু এটা কিন্তু ভাঙা হতো, ভাঙা হয় নাই। তার মানে এটা হচ্ছে, এর যদি পিছনে যদি আপনি দোষ দিতে চান, অনেকেই বলবেন যে শেখ হাসিনা যে বক্তব্য দিতে চাইছে, শেখ হাসিনা বক্তব্য দিতে চাই কী কারণে? এই বক্তব্য দেওয়ার সুযোগটা কে করে দিচ্ছে? এই অন্তর্বর্তীকালীন সরকার করে দিচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের মধ্যে অনেকেই আছেন যারা সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছেন, ছাত্র জনতাকে হত্যা করেছেন, লিড দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। সে ধরনের চিহ্নিত পার্সনগুলো আজকে পুলিশের বিভিন্ন বড় বড় জায়গা তারা দখল করে বসে আছে। আজকে বলা হচ্ছে যে এই বর্তমান সরকারকে এই প্রশাসন, আমলা কামলারা তারা সহযোগিতা করতেছে না। সহযোগিতা করবে কি মিয়া? কি এর লেগা সহযোগিতা করার মতো লোককে আপনি সেট করেছেন মিয়া? যারা দোষর ছিল তাদেরকে বাতিল করে আপনারা জুলাই আগস্টের বিপ্লবের চেতনা যারা ধারণ করে, তাদেরকে যদি আপনারা না বসাতে পারেন ক্ষমতায়, তাহলে আপনাদেরকে কারা, সে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষরাই যদি সেই পূর্ণবহল থাকে, তারা কি সহযোগিতা করবে কোনো দিন? তারা তো অসহযোগিতা করবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো এটা বোঝেন না আপনারা কি মাথা মোটা? আর বলেন যে আমাদেরকে সহযোগিতা করতেছেন না, সহযোগিতা করেন, আমাদেরকে সহযোগিতা করবে কেন আপনি? আপনার তো তাদেরকে পরিবর্তন করা দরকার। প্রতিটা সেক্টরে যদি আপনি মেন লোকদেরকে আপনি পরিবর্তন করে দেন, সাহসী লোকদেরকে যদি ওইখানে ঢুকাই দেন,
তারাই কিন্তু প্রতিটা সেক্টর একবারে পানির মতন সহজ করে ফেলবে, কিন্তু সেই কাজগুলো তো আপনারা করতেছেন না। সবাইকে অনুরোধ করবে একটা করে ভালো একটা রিয়াকশন দেবেন এবং ভালো একটা কমেন্ট করবেন, কারণ আমার কথাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, আপনাদেরকে শেয়ার করতে হবে এবং ছড়িয়ে দিতে হবে, এবং একটু ভালো একটা রিয়াকশন দেবেন, লাভ রেক দেবেন, কেউ ভালো কমেন্ট করবেন, নাহলে কিন্তু ছড়াবে না, কারণ পেজের রিস্ক একেবারেই কম। তা আমি যেটা বলতে চাই, এটার পিছনে আমি যেটা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার দায়ী। কারণ এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বাংলাদেশে, শোনা যাচ্ছে ওবায়দুল কাদেরের মতন লোক নাকি এখনও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পলাতকভাবে আছে, এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনও কিন্তু পলাতক অবস্থায়, এবং মন্ত্রীরা এমপিরা যারা দুর্নীতিবাজ আছে তারা কিন্তু পলাতক অবস্থায় দেশের মধ্যে আছে, অনেকে ক্যান্টনমেন্টের মধ্যে আছে। ঠিক আছে, তাদেরকে কারা প্রশ্রয় দিচ্ছে, কারা আশ্রয় দিচ্ছে? চুপ্পু রয়েছে রাষ্ট্রপতি, এরপরে আপনার সেনাপ্রধান রয়েছে, কাদের আশ্রয় রয়েছে এগুলো কিন্তু মানুষ ভালো করে জানতেছে, বুঝতেছে। অর্থাৎ এগুলো সরকার, ডক্টর ইউনূস এবং এই যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টা মণ্ডলীতে যাদেরকে দেখতেছি, এদের বেশিরভাগ লোকদেরকে আমরা চিনতাম না। জুলাই আগস্ট বিপ্লবে তাদের কোনো ভূমিকা নাই। এই ধরনের লোকরা এখানে কীভাবে উপদেষ্টা মণ্ডলীতে আসলো, কিভাবে তারা মানে এই জায়গাগুলো দখল করলো আমাদের জানা নাই, আমরা জানি না। এই জন্য এই সরকার ব্যর্থ হচ্ছে। আর এই সরকার ব্যর্থ মানে কি, জুলাই আগস্ট এই বিপ্লব ব্যর্থ হয়ে যায়। আর এটা তো আপনার ফ্যাসিবাদের শক্তিরা করার চেষ্টা করবে, সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিকল্পনা ঠিক মতন গ্রহণ করতে পারতেছে না। এই জন্যই তো আজকে প্রতিটা ছাত্রদের দাবি আদায়ের জন্য প্রতিটা আন্দোলন করা লাগতেছে। এই সরকার পুরোপুরিভাবে এই 6 মাসে ব্যর্থ হয়ে গিয়েছে। এর কারণে কিন্তু বিএনপি বলতেছে নির্বাচন দেন, নির্বাচন দেন। তারেক রহমান কি এমনি এমনি বলতেছে যে নির্বাচন দেন, নির্বাচন দেন? কারণ তারা তো দেখতেছে যে আসলে কী হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এর জন্য শুধু শেখ হাসিনা দায়ী না, তার বক্তব্যটাই দায়ী না। এর জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসের সরকার দায়ী, হাসিম নজরুলরা দায়ী। হাসিম নজরুল সে আইন উপদেষ্টা মন্ত্রণালয়ের একজন লোক হয়ে সে সারা বাংলাদেশে কী করতেছে? সে কোনো কাজ করতেছে না। সে বলছিল, এর আগে কিছু বক্তব্য তার ভাইরাল হয়েছে, সে বলছিল যে আমি যদি কোনো সময় রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ে আসতে পারি, মন্ত্রী এমপি হইতে পারি, তাহলে আমি দেশের জন্য আমার নিজেকে নিবেদিত করে দেবো। আমি এত পরিমাণ কাজ করবো, এত পরিমাণ কাজ করবো, মানুষের মন রক্ষাতে আমি কাজ করব। আপনি কিসের কাজ করতেছেন? আপনার ফলাফল জিরো। অতএব এই ধানমন্ডি 32 ভাঙার জন্য ছাত্র জনতা দায়ী না, এটা ছাত্র জনতাকে করতে বাধ্য করা হয়েছে। এর জন্য হাসিনা তো 1 নম্বর দায়ী আছে, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও দায়ী, কারণ তারা সঠিকভাবে কাজ করতেছে না, সঠিকভাবে ন্যায় বিচার করতেছে না, এবং দোষরদেরকে গ্রেপ্তার করতেছে না, এবং তাদেরকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়া বিরোধী দল কিছু আছে যারা বাংলাদেশে, যারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে, তাদের কারণে আজকে ছাত্র জনতা উত্তেজিত হয়ে এই কাজটি ঘটিয়েছে। আপনারা যদি আমার এই কথাগুলোর সঙ্গে একমত থাকেন, একটু কাইন্ডলিভাবে আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওগুলো শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।